প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। দীর্ঘদিন পর আবারও বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজীব বিশ্বাস, প্রভাষক আশালতা কলেজ, রাউজান, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত ক্লাসে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবি পরিচয় সম্পর্কে আমরা জেনেছি, তার ব্যক্তি জীবনের, তার জন্ম মৃত্যু এবং তার কবিতা নিয়ে আমরা আলোচনা করেছি এবং তার একটি সার্থক কবিতা সোনার তরী, সেই কবিতাটি সম্পর্কে আমাদের আলোচনা ইতোমধ্যে শেষ হয়েছে, আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। আজকে আমার আলোচ্য বিষয় গদ্যশিল্পী রবীন্দ্রনাথ। আমাদের বাংলা সাহিত্য রবীন্দ্রনাথকে ছাড়া অচল, রবীন্দ্রনাথকে ছাড়া কল্পনাই করা যায় না, এই সমস্ত বিষয়গুলো আমরা শুনে থাকি। বিগত ক্লাসেও আমি একটু বলার চেষ্টা করেছিলাম এই বিষয়ে। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যে সব শাখায় রবীন্দ্রনাথ ঠাকুরের সদম্ভ পদচারণা ছিল না। তিনি একাধারে একজন কবি, একজন প্রাবন্ধিক, একজন গল্পকার, একজন নাট্যকার, একজন ঔপন্যাসিক। সাহিত্যের যে প্রধানতম এই শাখাগুলো, এই শাখাগুলোর মধ্যে শুধু বিচরণ নয়, শুধু যে কয়েকটি লেখা লিখে যে শেষ করেছেন তা নয়, সার্থক বলতে যেটুকু বোঝায় সে সার্থক সৃষ্টিগুলো রবীন্দ্রনাথ ঠাকুর করে গিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই গদ্যশিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আজকে জানব। মাত্র 16 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন ভিখারিণী নামক গল্প। মাত্র 16 বছর বয়সে, এরপর থেকে আর থেমে থাকেনি। সার্থক ছোট গল্প রচয়িতা নাম কি, এই প্রশ্নের উত্তরে এক বাক্যে সবাই স্বীকার করে নেবেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। বাংলা ছোট গল্পের জনককে, এই প্রশ্নের উত্তরেও সবাই স্বীকার করে নেবেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। বিশ্বকবি অভিধায় অভিষিক্ত তিনি। তারপরেও এই যে একজন সার্থক ছোট গল্পকার, একজন ঔপন্যাসিক, একজন নাট্যকার, এ সমস্ত অভিধাগুলো তার জীবনকে মহিমান্বিত করেছে। তাকে মনে রাখার জন্য আমাদেরকে কিছু রসদ জুগিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তার অসংখ্য ছোট গল্প বিভিন্ন গ্রন্থে সংকলিত হয়েছে। বিশেষ করে প্রায় 95টির মতো ছোট গল্প তার গল্পগুচ্ছ নামক যে ছোট গল্প, সেই ছোট গল্প সংগ্রহ, গল্পগুচ্ছ নামক যে গল্প সংগ্রহ, সেখানে স্থান পেয়েছে প্রায় 95টির মতো ছোট গল্প। এর বাইরেও সে গল্প স্বল্প, লিপিকা, এই সমস্ত গ্রন্থগুলিতে তার রচিত অনেকগুলো ছোট গল্প স্থান পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তার সর্বশেষ যেই লিখিত যে ছোট গল্পটি, সেটির নাম হচ্ছে মুসলমানের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে ছোট গল্পগুলো, এই ছোট গল্পগুলোর অধিকাংশই রচিত হয়েছে আমাদের এই পূর্ববঙ্গের প্রাকৃতিক এবং সামাজিক আবহে। তোমরা প্রায় নিশ্চয়ই জেনে থাকবে সবাই যে আমাদের এই পূর্ববঙ্গে কুষ্টিয়া শিলাইদহে তাদের জমিদারি ছিল। জমিদার বংশের ছেলে রবীন্দ্রনাথ জমিদারির দেখাশোনা সূত্রে তিনি প্রায়শই এই পূর্ববঙ্গে আসতেন।
এ পূর্ববঙ্গে কুষ্টিয়া শিলাইদহে থাকাকালীন একটি নৌকোয় বসে তিনি রচনা করেছিলেন সোনার তরী নামক সেই বিখ্যাত কবিতাটি। এই পূর্ববঙ্গের যে প্রাকৃতিক এবং সামাজিক আবহ, এগুলো তার কবিতায়, তার লেখনীতে, তার গদ্যে বিশেষভাবে স্থান পেয়েছে। তার বেশিরভাগ যে ইয়েগুলো, যে ছোট গল্পগুলো, সেই গল্পগুলোর কাহিনী কিন্তু আমাদের এই পূর্ববঙ্গের সামাজিক পরিমণ্ডল থেকেই নেওয়া। এই গল্পগুলো যখন পড়ি তখন মনে হয় যেন এগুলো তো আমাদেরই জীবনের কথা, আমাদেরই পরিবারের মধ্যে ঘটে যাওয়া, আমাদেরই সমাজের মধ্যে ঘটে যাওয়া কিছু বিষয়, সমাজ জীবনের নানা অসঙ্গতি, নানা সমস্যা, এ সমস্ত কিছু তাদের রচনায় খুব চমৎকারভাবে উঠে আসে, বিশেষ করে সাহিত্যিকদের রচনায়। ঠিক তেমনি কবিগুরু রবীন্দ্রনাথের এই সাহিত্যগুলোর মধ্যেও বা এই ছোট গল্পগুলোর মধ্যেও এই বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে। রবীন্দ্রনাথের শুধু ছোট গল্পকার হিসেবে নয়, ঔপন্যাসিক হিসেবেও তিনি বিশেষ সমাদৃত। বাংলা সাহিত্যে তার রচিত উপন্যাসগুলো চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা, যোগাযোগ, এই যে ছোট গল্পগুলো, এই যে উপন্যাসগুলো, এই উপন্যাসগুলো আমাদের সাহিত্য জগতের এক একটি রত্নস্বরূপ। শুধু শেষের কবিতা নামে মনে হলেও কবিতা, কিন্তু প্রকৃতপক্ষে কবিতা নয়। এখানে আমাদের যে মনস্তত্ত্ব, কিশোর বয়সের যে মনস্তত্ত্ব, যে চমৎকারভাবে উঠে এসেছে, একজন সার্থক ঔপন্যাসিক হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার যেই মুন্সিয়ানার স্বাক্ষর তিনি রেখে গিয়েছেন এ সমস্ত উপন্যাসগুলোতে। এছাড়া তার রচিত উল্লেখযোগ্য যে নাটকগুলো, সেগুলোর মধ্যে ডাকঘর, রাজা, অচলায়তন, মুক্তধারা, রক্তকরবী, বিসর্জন, এই যে নাটকগুলো, এই নাটকগুলোর মধ্য দিয়েও তিনি আমাদের সমাজকে, আমাদের প্রকৃতিকে অসামান্য রূপে তিনি তুলে ধরেছেন আমাদের সাহিত্যে। তো প্রিয় শিক্ষার্থীরা, একজন ছোট গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক এবং কবি, একজন পূর্ণাঙ্গ সাহিত্যিক বলতে যে যাকে বোঝায়, সে পূর্ণাঙ্গ সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ। তার রচিত একটি ছোট গল্প আমাদের পাঠ্য। সেই ছোট গল্পের প্রসঙ্গে যাওয়ার আগে আমি কয়েকটি প্রশ্ন রাখতে চাই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে। দেখি বলো তো, বর্তমান সমাজেও, এই যে আধুনিক সমাজ বলে যে আমরা দাবি করি, এই সমাজে একটি কন্যা একজন পিতার জন্য সম্পদ নাকি দায়? একটু ভেবে বলবে প্রিয় শিক্ষার্থীরা। একজন পিতার জন্য একজন কন্যা সম্পদ নাকি দায়? আমি নিশ্চিত অধিকাংশের উত্তর আসবে পিতার জন্য একজন কন্যা দায়। কারণ আমাদের সমাজে এই শব্দটি বহুল প্রচলিত। দেখো, এই শব্দটি বহুল প্রচলিত শব্দ, কন্যাদায়গ্রস্ত। এই যে কন্যাদায়গ্রস্ত শব্দটি এসছে, সেটি কি থেকে? কন্যাকে পিতা দায় মনে করেন বলে। যদি সম্পদ হিসেবে পরিগণিত করতেন, তাহলে কখনোই আমাদের এই বাংলা এই শব্দটি কখনো
থাকতো না, যে কন্যাদায়গ্রস্ত পিতা, এই কথাটি কখনোই প্রচলিত থাকতো না। কেন দায় হিসেবে মনে করে একজন পিতা একটা কন্যাকে? আমাদের সমাজ মেয়েদের জন্য কিছু বিষয় প্রচলিত রেখেছে। তাকে উপযুক্ত বয়সে বিয়ে দিতে হবে, উপযুক্ত বয়স। এ বয়সের সীমা কি? এ বয়সের সীমা আধুনিক সমাজে 18-20, এর বেশি হলে মেয়ে কিন্তু সমাজে খুব একটা চলে না। কিন্তু আগেকার দিনে আরও ভয়াবহ অবস্থা ছিল। এক সময় 8 বছর বয়স, 9 বছর বয়স, 10 বছর বয়স, ঠিক আছে, যথাক্রমে কুমারী, গৌরী, রোহিণী, এই 3 ধাপের মেয়ে ব্যতীত, এই 3 ধাপের মেয়েরা যারা বয়স পেরিয়ে গেছে, 10-এর বেশি হয়ে গেছে, 11, 12, 13, 14 বছর, 15 বছর বয়স হয়ে গিয়েছে, তারা কিন্তু বিয়ের বাজারে অযোগ্য হিসেবে পরিগণিত হতো। আবার বর্তমান সমাজে গিয়ে সেটি ঠেকেছে কোথায়? 18-20, এর বেশি নয়, ঠিক আছে। এর বেশি বয়সী পাত্রীকে বলা হচ্ছে যে আইবুড়ো, এ ধরনের করে বলা হচ্ছে। উপযুক্ত বয়সে বিয়ে দেওয়া, ঠিক আছে। এই উপযুক্ত বয়স বলতে সমাজ নির্ধারণ করে দিয়েছে, যে বর্তমান আধুনিক সমাজ নির্ধারণ করে দিয়েছে 18 থেকে 20-এর মধ্যে মেয়েদের বিয়ে হয়ে যেতে হবে, ঠিক আছে। 18-র উপরে, 20-এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে। 18-র নিচে হলে কিন্তু আইনত কিছু সমস্যা আছে, কিন্তু এর মধ্যে যে আমাদের সমাজের কত মেয়ে যে বিয়ে হয়ে যাচ্ছে তার কোনো ইয়ত্তা সরকারের কাছেও সে পরিসংখ্যান আছে কিনা আমার জানা নেই। 20-এর উপরে গেলে সে আইবুড়ো, উপযুক্ত বয়সে বিয়ে দিতে হবে। এই বয়সী একটা মেয়ে, সে নিশ্চয়ই নিজের পায়ের উপর দাঁড়ানোর মতো অবস্থা তার হয় না। তাহলে নিজের পায়ে না দাঁড়াতে পিতা তার থেকে কোনরূপ উপযোগ ভোগ করার আগেই তার বিয়ে হয়ে যাচ্ছে। আর বিয়ে দেওয়ার সময়ে তাকে দিতে হবে পণ বা যৌতুক। বিয়ের বাজারে যে পাত্রগুলো পাওয়া যাবে তারা বিদ্যায়, বুদ্ধিতে, সম্পদে অনেক বেশি হলে কি হবে? তারা কিন্তু ওই যে আমি বলি, তারা তাদের যে চাহিদা, সে চাহিদার কোনো সীমা পরিসীমা থাকে না। তারা যতই জ্ঞানে গরিমায়, যতই উচ্চ হোক না কেন, তাদের চাহিদাটা কিন্তু অনেক, ঠিক আছে। এই জন্য কন্যার পিতাকে তার মেয়ে বিয়ে দেওয়ার সময় পণ বা যৌতুক দিতেই হবে, ঠিক আছে। তাহলে এই মেয়েটি তার বাবার পরিবারের জন্য কোনো রকম সুযোগ পাওয়ার আগেই তার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি বিয়ে দেওয়ার সময়ে তাকে পণ দিতে হচ্ছে বা যৌতুক দিতে হচ্ছে, ঠিক আছে। এই কারণে, এই দুটি কারণ আমি চিহ্নিত করেছি, এই দুটি কারণে একজন পিতার কাছে মেয়ে হচ্ছে দায়ী স্বরূপ। কারণ এই মেয়েটিকে বড় করে তুলতে তাকে যথেষ্ট ব্যাগ পেতে হচ্ছে, সমাজের কুদৃষ্টি এড়িয়ে, লেখাপড়া শিখিয়ে, খাইয়ে পড়িয়ে তাকে বড় করে তুলতে গিয়ে তাকে যথেষ্ট ব্যাগ পেতে হচ্ছে। তার পেছনে যেগুলো খরচ, সে খরচগুলো থেকে সে নিজে কিছু পাচ্ছে না। আমরা এই জগতে সমস্ত কিছুতে লাভ ক্ষতির বিচার বিবেচনা করি। এটা করে আমার কি লাভ হবে? মেয়েকে বেশি লেখাপড়া করিয়ে আমার কি লাভ হবে? এ তো পরের ঘরে চলে যাবে। তার কাছ থেকে উপযোগ কি পাবো আমি? এই চিন্তায় পিতা মেয়েকে যথাসম্ভব কম শিক্ষিত করে
যথাসম্ভব লেখাপড়া না করিয়ে কোনো রকমে তার দায় থেকে মুক্তি পেলেই সে বাঁচে। আমাদের যেই প্রাচীন যেই সাহিত্যগুলো বা প্রাচীন যে পৌরাণিক যে গ্রন্থগুলো, এগুলোতেও এই নারীকে পুরুষের চরণতলে রাখা হয়েছে, যার কারণে এই নারী পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কাছে একটি দায় হিসেবে পরিগণিত হয়ে গিয়েছে। নারী ছাড়া কি সমাজ চলবে? একটু কল্পনা করুন তো, সে পুরুষ সমাজ, তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজ, নারী ছাড়া সমাজ চলবে কি? না, সেটি কি করে চলবে? তাহলে যেই নারীকে আজকে পিতা দায় হিসেবে কল্পনা করছে, সে নারী যদি সম্পদ হিসেবে পরিগণিত হতো, তার বিয়ের বয়সের যদি কোনো ব্যারিয়ার না থাকতো, ঠিক আছে, এবং বিয়ে দেওয়ার সময়ে তাকে যদি সে ধনুক ভাঙা পণ বা যৌতুক প্রদান করতে না হতো, তাহলে একজন পিতার কাছে মেয়ে কি সম্পদ হতে পারতো না? একজন ছেলে পিতামাতার যে রেসপন্সিবিলিটিগুলো নিতে পারে, একজন মেয়ে কি সেটি পারে না? পিতামাতার দায়িত্ব নিতে। ধরে নেই এক দম্পতির ছেলেই নেই, মেয়ে, তারা কি করবেন? তাদের ভবিষ্যৎটা কি হবে? তাদের উত্তরাধিকার তো মেয়েগুলোই। তাদেরকে, তাদের ভরণ পোষণ কি এই মেয়েদের করতে হবে না একটা সময়ে? তাহলে মেয়ে সম্পদ হিসেবে পরিগণিত যদি হয়, যেদিন মেয়ে সম্পদ হিসেবে পরিগণিত হবে, তাহলে পিতা তাকে কি করবেন? তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন, সমাজের একটি স্তম্ভ হিসেবে দাঁড় করাবেন তাকে, তারপরে তার বিয়ের কথা ভাববেন। কারণ বিয়ে নামক এই সামাজিক ব্যবস্থাটি আমাদের এই সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক ব্যবস্থাটি যদিও বা উন্নত দেশসমূহে বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রচুর, তারপরেও আমাদের এই উপমহাদেশের এই বিয়ে নামক এই যে সামাজিক আচার বা অনুষ্ঠানটি, এটির মধ্য দিয়ে একটা পারিবারিক একটি সামাজিক পরিমণ্ডল গড়ে ওঠে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আগে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। একটা সময় এই মেয়ে যে পিতার দায়িত্ব নেবে না বা মায়ের দায়িত্ব নেবে না, তার কোনো নিশ্চয়তা সমাজ দিতে পারে না বা পিতামাতা দিতে পারেন না। আবার যে ছেলেটিকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে ভবিষ্যতে আমাকে ভরণ পোষণ করবে সেই চিন্তায় আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুললেন, কিছুদিন আগেরও একটি ঘটনা ঢাকায়, সে ছেলেটি বিদেশ গিয়েছে, বিদেশে গিয়ে দেশে থাকা মায়ের পিতামাতার যে একমাত্র আবাস, একটি ফ্ল্যাট তাদের কেনা ছিল, সেটি কারসাজি করে সেটিও বিক্রি করে দিয়েছে। যিনি ক্রয় করে নিয়েছেন তিনি এসে বাবা মাকে নোটিশ দিচ্ছেন ঘর ছেড়ে দেওয়ার জন্য। বাবা মা এখন পথে, ঠিক আছে, শেষ পর্যন্ত মেয়েরাই তার সম্বল। তাহলে যার উপরে ভরসা করে মেয়েকে দায় হিসেবে কল্পনা করে ছেলেকে সম্পদ হিসেবে পরিগণিত করে উচ্চশিক্ষা দিচ্ছেন, সে ছেলে, সে সম্পদ যে একটা সময় যে তার দায়িত্ব নেবে, তার কোনো নিশ্চয়তা এ সমাজ কিন্তু দিতে পারে না। তার চাইতে ভুরি ভুরি উদাহরণ এরকম আছে যে ছেলে তুচ্ছ করেছে কিন্তু মেয়ে বাবা মাকে বুকে আগলে নিয়েছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, যদি মেয়েকে সম্পদ হিসেবে পরিগণিত করা যায়, মেয়ে যদি একজন পিতার কাছে যদি সম্পদ হিসেবে পরিগণিত হয়, তাহলে সে পিতার ওই মেয়ে আইবুড়ো হওয়ার ভয় থাকবে না, তাকে উচ্চশিক্ষা তিনি প্রদান করবেন।
যতটুকু শিক্ষা তার প্রয়োজনে সমাজে চলতে গেলে। পাশাপাশি ও মেয়ের বিয়েতে অঢেল টাকা পয়সা খরচ করে একদম নিঃস্ব হবার জোগাড় হওয়া, সে ভয়ও তার কিন্তু থাকবে না। ফলে এই সমাজ যৌতুক প্রথা থেকে যেমন মুক্তি পাবে, ঠিক তেমনি আরও কতগুলো নোংরা বিষয় আমাদের সমাজে, যে একজন কন্যাদায়গ্রস্ত পিতা সবসময় একজন বরের পিতার কাছে সবসময় হাত কচলানো হয়ে থাকবেন, সবসময় নতজানু হয়ে থাকবেন। বরের পিতা যতই তাকে অশ্রদ্ধা করুক না কেন, কনের পিতা বরের পিতাকে সবসময় মাথায় তুলে রাখবেন। এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের সমাজ মুক্তি পাবে। অল্প কিছুদিন আগেও মেয়ে লগ্ন ভ্রষ্টা হবে এই ভয় পিতামাতাকে সবসময় তাড়িত করেছে। কিন্তু এই যে সম্প্রতি খুব সম্ভবত তোমরা, যেহেতু ভারতীয় চ্যানেলগুলো আমাদের এই বাংলায় অনেক দেখা যায়, স্টার জলসা নাকি জি বাংলা আমি জানি না, এ দুটোর যে কোনো একটি হবে, সেখানে একটি নাটকের যে নাটক শুরুর দিকে যে প্রমোটা দেখায়, সেটি দেখানো হচ্ছে অপরাজিতা উপনামে একটি নাটক সম্ভবত আসতে চলেছে। মেয়ের বাবা কনের মেয়ের বাবা মানে বরের মায়ের কাছে একদম হাত জোর করে মানে অনুরোধ করছে বিয়েটা ভেঙে না দেওয়ার জন্য, পণটা যে কোনো প্রকারে তিনি দেবেন, ঠিক আছে। কিন্তু বরের মা তিনি একদম দ্ব্যর্থ কণ্ঠে তিনি উচ্চারণ করলেন যে যদি পণ দেওয়া না হয় তাহলে এই বিয়ে হবে না। এ কথাটি শুনে কনের ছোট বোন সে সরাসরি ফোন করে দিয়েছে পুলিশের কাছে, পণ নেওয়া বেআইনি। সাথে সাথে দমে যায় যে বরের মা, যিনি এতক্ষণ ধরে একদম সিংহীর মতো তর্জন গর্জন করেছিলেন, তিনি কিন্তু মুহূর্তের মধ্যেই কিন্তু পুলিশের নাম শুনে দমে যান। এগুলো কল্পনা করা যেত না। এখনো আমাদের সমাজের মধ্যে এ ধরনের ঘটনা অহরহ ঘটছে, যে বর বিয়ে বাড়িতে গিয়েছে, সেখানে কনের বাবা খাবারের মেনুর মধ্যে চিংড়ি মাছ রাখতে পারেনি, সে কারণে বিয়ে ভেঙে যাচ্ছে। আবার এমনও ঘটনা কিন্তু তার বিপরীতে ঘটছে, আমার পরিচিত জনের মধ্যেও ঘটেছে, যে ছেলে মেয়েকে ফোন করে বলেছে যে তোমাদের খাবারের মধ্যে এই মেনুটি ছিল না, তোমরা আমাকে বলতে পারতে, আমি ব্যবস্থা করতে পারতাম। মেয়ে তাৎক্ষণিকভাবেই জবাব দিয়ে দিয়েছে যে ছেলে সামান্য একটি খাবারের মেনুর জন্য এত কথা শোনাতে পারে, তাকে আমি বিয়ে করব না। সেখানে বিয়েটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনা কল্পনা করা যেত না কখনো, কারণ মেয়ে লগ্নভ্রষ্ট হবে, লগ্নভ্রষ্টা মেয়ের যে অপবাদ চতুর্দিকে রটে যাবে, মেয়ের আর কোনো বিয়ে হবে না, এই ভয়ে কিন্তু পিতামাতা সবসময় বরপক্ষের সমস্ত ওজোর সবসময় মেনে নিয়েছে। কিন্তু আমরা সে সমাজ থেকে নিষ্কৃতি চাই। রবীন্দ্রনাথ একজন সমাজদর্শী, তার সমাজ ভিক্ষা দিয়ে তিনি দেখেছেন যে এই সমাজের মধ্যে কন্যা পিতাদের কি অবস্থা। তিনি নিজেও কন্যার পিতা ছিলেন। তিনি যখন শান্তিনিকেতন করার জন্য, বিশ্বভারতী করার জন্য উঠে পড়ে লেগেছেন, ঠিক তখনই তার মেয়ের বিয়ে। বন্ধুবান্ধবদের কাছ থেকে ধার দেনা করে তার মানে সেই বেহানের সেই দাবিগুলো মেটাতে হয়েছে। রবীন্দ্রনাথ দেখেছেন, ব্যক্তি জীবনেও সেটি দেখেছেন, সমাজ জীবনেও সেটি দেখেছেন। তো তিনি এমন একটি সমাজের তিনি দিশা দিয়েছেন যে সমাজের মধ্যে মেয়ে দাঁড়িয়ে সেই পাত্রপক্ষকে দাঁড়িয়ে সগৌরবে বলবে যে এ বিয়ে আমি করব না। বরের যে রাজটিকা চিরদিন যে বর বিজয় গৌরবে বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দিয়ে চলে এসেছে, সেই জায়গায় মেয়ে দাঁড়িয়ে বলেছে যে তোমার মতো বরকে আমি বিয়ে করতে চাই না। মেয়ের পিতা দাঁড়িয়ে বলেছে যে তোমার মতো ব্যক্তিত্বহীন ছেলের কাছে আমি আমার মেয়ে বিয়ে দেব না।
এটির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ একটি নতুন সমাজের দিশা আমাদেরকে দেখিয়েছেন। ইতিপূর্বে তোমরা দেনা পাওনা গল্প সম্ভবত পড়ে এসেছ, তাই না? যেখানে যে কন্যার পিতাকে তার সর্বস্ব যথা সর্বস্ব বিক্রি করে তার মেয়ে নিরুপমার সংসার গড়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হয়েছে। শেষ পর্যন্ত নিরুপমা বাঁচে না। এরকম অজস্র ঘটনা। এর আগেও এইচএসসিতে পাঠ্য ছিল হৈমন্তী গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এ ধরনের ঘটনা দেখিয়েছেন। হৈমন্তীর যে মর্মে মরে যাওয়া, তার পিতা গৌরীশঙ্করের যে অপমান তার শ্বশুর বাড়িতে, আচ্ছা, এ বিষয়গুলো আমরা দেখিয়েছেন, রবীন্দ্রনাথ দেখিয়ে। এর প্রতিকার কি? সমাজ কিভাবে এ সমস্ত কিছুতে মুক্তি পাবে সে বিষয়টি দেখাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর চমৎকার একটি গল্প আমাদেরকে উপহার দিলেন। গল্পের নাম হচ্ছে অপরিচিতা। তার ভাইজি জামাই প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকার মধ্যে প্রথম যে কবিতাটি স্থান পেয়েছিল, পরবর্তীতে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডের মধ্যে সেটি অন্তর্ভুক্ত হয়েছে। এই অপরিচিতা গল্পটি আমাদের এবারের পাঠ্য। যে অপরিচিতা গল্পে আমরা দেখব একজন ব্যক্তিত্বহীন যুবক, বিয়ে সবাই যখন উপস্থিত হয়েছে সেখানে যৌতুক নামক এই পণপ্রথা নামক এই বিষয়টির কারণে সেখানে কন্যাপক্ষের সঙ্গে যে বরপক্ষের বাদানুবাদের এক পর্যায়ে কন্যার পিতা সে বিয়েটুকু বন্ধ করে দেন। যে একটা সময়ে আবার এই ব্যক্তিত্বহীন যুবকটিরই আবার ব্যক্তিত্বের যে জাগরণ সেটি আমরা দেখতে পাই এবং পরবর্তীতে সে তার অনুতাপে ভুগে এবং সেই মেয়েটির সঙ্গে তার পুনর্বার যখন দেখা হয় সে বিয়ে করতে চায় মেয়েটিকে, কিন্তু মেয়েটি কিন্তু তাকে আর বিয়ে করতে রাজি হয় না, কারণ সে এখন দেশ সেবার ব্রতকেই ব্রত হিসেবে নিয়েছে, সেখানে অন্য কোনো বিষয়ে সে নিজেকে জড়াতে চায় না, কল্যাণী নামক সে মেয়েটি। রবীন্দ্রনাথ এখানে দুটো জিনিস দেখালেন, একটা মেয়ে স্বাবলম্বী হতে পারে, মেয়েও দেশের কাজে লাগতে পারে, শিক্ষার ব্রতী হতে পারে সে। শুধু শিক্ষা কেন, নানা কিছুতে আজকে সমাজ তো থেমে নেই। মেয়েদের যখন সদম্ভ পদচারণ আমরা যখন সর্বক্ষেত্রে দেখি তখন মেয়েদেরকে খাটো করে দেখারও কোনো সুযোগ নেই আজকাল এই যুগে। তারপরেও আমরা সেই গণ্ডি থেকে বের হতে পারছি না। আমি বিশ্বাস করি অচিরেই আমাদের সমাজ থেকে কন্যা দায়গ্রস্ত পিতা শব্দটি উঠে যাবে। কন্যাকে দায়ী হিসেবে কখনো পরিগণিত করবেন না, পিতা কন্যাকে সম্পদ হিসেবে পরিগণিত করবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং আগামী ক্লাসে এই অপরিচিতা নামক এই গল্পটি সম্পর্কে বিশদ আলোচনা করার প্রত্যাশা রেখে আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।